দল আমি চালাবো আরো 10 বছর, এমন কথা বলতে শোনা গেল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মাঝখানে বোধহয় রাশটা একটু হালকা হয়েছিল, তাই জন্য বিভিন্ন শিবির, বিভিন্ন মহল থেকে অভিষেক তৃণমূল না মমতা তৃণমূল, কে চালাবে তৃণমূল কংগ্রেস, সেই প্রশ্নটা হয়তো উঠছিল। এবং সেই জন্যই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে হয়তো একটা চিন্তার ভাঁজ উঠেছিল। এবং সেই জায়গা থেকেই বারংবার তাকে বলতে শুনেছিলাম আমরা যে তিনি দল চালাবেন। কখনো তিনি বলছিলেন আমি আর বক্সিদাই দল চালাবো, অর্থাৎ সুব্রত বক্সি। এবার আবারও একই কথা বলতে শোনা গেল, কারণ তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবারও প্রকাশ্যে চরমে উঠল। এবং সংবাদ মাধ্যমের সামনে সেই ছবি যখন ভাইরাল হয়েছে তখন কিন্তু রীতিমতন অস্বস্তিতে তৃণমূল। ঘটনা বুধবারের, অর্থাৎ 15ই জানুয়ারি ঘটনা ঘটেছিল কাথি সমবায় ব্যাংকের যে বোর্ড গঠন হবে সেই বোর্ড গঠন করতে রীতিমতন দুই গোষ্ঠীর মধ্যে বচসা এবং কোনোভাবেই সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। তার মধ্যে এক গোষ্ঠীর যিনি নেতা ছিলেন তিনি রীতিমতন পরিচিত মুখ এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী, কারামন্ত্রী অখিল গিরি, এবং তিনি রীতিমতন মেনে নিতে চাইছিলেন না যে বোর্ড গঠনের লিস্ট পাঠানো হয়েছে তৃণমূল কংগ্রেস শিবির থেকে সেই লিস্ট। এবং তাই জন্য সুব্রত বক্সি দুই গোষ্ঠীকে নিয়েই রীতিমতন সামনাসামনি মিটিংয়ে বসেন। এবং সুব্রত বক্সি আমরা জানি তৃণমূল কংগ্রেসের রাজ্যের সভাপতি এই মুহূর্তে, এবং তিনি দুই গোষ্ঠীকে নিয়ে রীতিমতন সামনাসামনি বৈঠকে বসলেও সুব্রত বক্সির যে লিস্ট তৈরি করে দেয়া সেটাও তারা মানতে নারাজ, এবং তারা সরাসরি জানিয়ে দিচ্ছিলেন যে এই লিস্ট তারা মানছেন না। এবং সেই অবস্থায় সুব্রত বক্সি হাল খুব খারাপ দেখে নিজে আর সামাল দিতে না পেরে ফোন করেন মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং সূত্র মারফত যেটা খবর, মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট ফোনের মধ্যেই সেই কাথি ব্যাংকের যারা সমবায় কর্মী রয়েছেন তাদের সবার সঙ্গে কথা বলেন, সেই বোর্ডের সমস্ত সদস্যদের সঙ্গে কথা বলেন। এবং সেখানেই তিনি এই কথাটি বলেন যে সুব্রত বক্সি যে লিস্ট নিয়ে উপস্থিত হয়েছে সেই লিস্ট মেনে নিতেই হবে, তার কারণ সেই লিস্ট তার নিজের তৈরি করে দেওয়া লিস্ট, তাই সেইটা মেনে চলতে হবে। অর্থাৎ তিনি কিন্তু রীতিমতন দলকে কন্ট্রোল করার ক্ষেত্রে তার যে মেজাজ সেটাই ধরে রাখলেন, এবং তিনি সরাসরি বুঝিয়ে দিলেন যে দলে তিনিই শেষ কথা। এবং শুধু সেখানেই শেষ নয়, তিনি বলে দিলেন দল আমিই চালাবো আরো 10 বছর। এই যে বাক্যবন্ধ কোট আনকোট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইউজ করলেন, সেটা কিন্তু দলের বিভিন্ন স্তরের বিভিন্ন জেলার নেতাকর্মীদের একদম সতর্ক বার্তা যে কেউ যেন নিজেকে কেউ কেটা না মনে করে। ঠিক একই দিনে ডায়মন্ড হারবারে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে দলের শৃঙ্খলা সবার উপরে, দলের থেকে কেউ কিন্তু বড় নয়, কেউ যেন দলের মধ্যে নিজেকে কেউ কেটা না মনে করে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে একজনই নেতা এবং একজনই মুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু স্পষ্ট আরো একবার করে দিলেন 2026-এর নির্বাচনের আগে। সেটা কিন্তু অবশ্যই তাৎপর্যপূর্ণ, তার কারণ বিভিন্ন মহল থেকে আরজি করের আন্দোলন যখন হয়েছিল, বিভিন্ন আন্দোলন যখন হচ্ছে, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলতা দেখা দিচ্ছে, আমরা কিন্তু বিভিন্ন নেতা নেত্রীদের বলতে শুনছিলাম যারা অভিষেক ঘনিষ্ঠ বলে পরিচিত, ঠিক যেমন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে আমরা বলতে শুনেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া উচিত, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী করে দেওয়া উচিত। বিভিন্ন মহল থেকে এরকম একটা যে প্রস্তাব উঠছিল আমরা কিন্তু শুনছিলাম, সেটা চাপা উত্তেজনাও তৈরি হয়েছিল। তাহলে কি 2026-এ অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন? সেই প্রশ্নের কিন্তু একদম ইতি টেনে দিলেন এক বাক্যে এবং একটি শব্দবন্ধে যে আগামী 10 বছরও তৃণমূল কংগ্রেসের রাশ থাকবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, তা যেন কোনোভাবে কোনো সন্দেহের মুখে না থাকে। এবং তৃণমূল কংগ্রেসের জেলা স্তরীয় নেতা, বুথ স্তরীয় নেতা থেকে শুরু করে রাজ্যের যে কোনো নেতার উদ্দেশ্যে কিন্তু এইটা একটা বড় বার্তা। তার কারণ আমরা এর আগেও শুনেছি সৌগত রায় তিনি 2024-এর লোকসভা ইলেকশনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, এবং প্রকাশ্য জনসভাতেও তিনি বলেছিলেন যে এবার আর টিকিট পাবো কিনা জানি না। সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার আস্থাভাজন লোক সৌগত রায়কে
চতুর্থবারের জন্য দমদম থেকে সাংসদ পদে দাঁড় করালেন এবং 80 অর্ধ সৌগত রায় আবারও জিতে এলেন দমদম থেকে। এবং সেই যে উদাহরণ সেটা কিন্তু অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছিলাম যে কিসের বয়স, বয়স তো শরীরের হয়, অর্থাৎ বয়সের যে একটা ঊর্ধ্ব সীমা সেটা নিয়ে কিন্তু রাশ টানতে চেয়েছিলেন দলের ইয়াং ব্রিগেডের একদম পুরোধায় যিনি রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তিনি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে রীতিমতন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিন্তু বলেছিলেন যে দলে একটা ঊর্ধ্বসীমা থাকা উচিত, তার কারণ 40 বছরের লোক যে কাজ করতে পারে, বয়স হয়ে গেলে 75-80 বছরের লোক সেই রকম তার কর্মশক্তি আর থাকে না শারীরিকভাবে, এবং সেই জায়গা থেকেই দলে একটা ঊর্ধ্বসীমা থাকা দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের মেজাজেই তিনি কিন্তু বলে দিলেন যে দলে একমাত্র তিনিই নেতা এবং সমস্ত নেতা কিন্তু তার নিচে এবং তার কথা অনুযায়ী তৃণমূল কংগ্রেস দল চলবে আগামী দিনে। এই যে কথা, এই যে সিদ্ধান্ত, এবং আমরা কিন্তু দেখেছি সরকার পরিচালনা করার ক্ষেত্রেও প্রত্যেকটি ডিপার্টমেন্টের খুঁটিনাটি এবং প্রত্যেকটি বিভিন্ন জেলার যে খুঁটিনাটি সেটা কিন্তু হাতের তালুর মতন চেনেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু ওয়াকিবহাল সেই সম্বন্ধে। এবং আমরা দেখেছি আইএএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার প্রত্যেককে একদম নাম ধরে ধরে কিন্তু তিনি চেনেন, এবং তিনি কিন্তু রীতিমতন প্রত্যেকটা ডিপার্টমেন্টের ওপর যে কোনোভাবে নির্ভরশীল কিংবা প্রত্যেকটা ডিপার্টমেন্টের মন্ত্রীদের ওপর নির্ভরশীল তেমনও নয়, তিনি কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে নিজে হস্তক্ষেপ করে সিদ্ধান্ত গ্রহণ করেন। তাই দল এবং সরকার সমস্তটাই যে মুখ্যমন্ত্রী নিজে চালাবেন, মুখ্যমন্ত্রী নিজে কালীঘাট থেকে সমস্তটা কন্ট্রোলড হবে, সেটা কিন্তু আরো একবার প্রকাশ করে দিলেন মুখ্যমন্ত্রী, স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। তাই জেনে যেন কোনো ব্যক্তি কিংবা কোনো গোষ্ঠীর কোনো আর দ্বিধা না থাকে। তাই অভিষেক তৃণমূল না মমতা তৃণমূল, কে এগিয়ে আছে, কোন নেতার কাছাকাছি থাকলে, কোন নেতার প্রিয় হলে ভোটের টিকিট পাওয়া যাবে, এই নিয়ে যখন একটা দ্বন্দ্ব চলছে, এই নিয়ে যখন একটা বিভিন্ন চাপানুতোর চলছে যে অভিষেক ঘনিষ্ঠ হলেই কি দলের থেকে সাসপেন্ডেড হয়ে যাওয়া একটা চান্স থাকছে, ঠিক যেমন কয়েকদিন আগে শান্তনু সেন সাসপেন্ড হয়ে যাওয়ার পর এই কথাটা উঠেছিল বিভিন্নভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি শান্তনু সেন, তাই জন্যই কি সাসপেনশন এলো শান্তনু সেনের ওপর। ঠিক তেমনভাবেই কিন্তু বিভিন্ন নেতার মধ্যেও এটা চাপানোতর চলছিল, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উপরেও চাপানোতর ছিল যে দলে কে আসল নেতা এই মুহূর্তে, অভিষেক ঘনিষ্ঠরা কি দল চালাবে নাকি মমতা ঘনিষ্ঠরাই দল চালাবে। আর সেই প্রশ্নের উত্তর কিন্তু এক বাক্যে তিনি বলে দিলেন যে দল আমি চালাবো আরো 10 বছর। অবশ্যই এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ, কারণ 2026-এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ যে একমাত্র তৃণমূল কংগ্রেসের ফেস, সেটা কিন্তু আরো একবার তিনি বলে দিলেন। এবং আমরা কিন্তু দেখেছি অতীতেও যে প্রত্যেকটা নির্বাচনে বিভিন্ন ধরনের যে অভিযোগ থাকে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার বিরুদ্ধে। 2016 সালে আমরা দেখেছিলাম সারদা নারদার একটা চাপ ছিল, 2019 সালে আমরা দেখেছিলাম বিভিন্ন ধরনের দুর্নীতি প্রসঙ্গ উঠতে শুরু করেছিল, তারপর 2021 সালে রীতিমতন সরকার পড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল, বিজেপি ভেবেই ছিল যে তারা রাজ্যে চলে আসবে ক্ষমতায়। 2024 সালে একই অবস্থা কিন্তু তৈরি হয়েছিল, বিভিন্ন ধরনের দুর্নীতি, একাধিক নেতা পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন নেতারা জেলবন্দি ছিলেন। তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেসের ফলাফল দিনকে দিন ভালো হয়েছে, এবং সেটার পেছনে কিন্তু একমাত্র মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। এবং তিনি বারংবার যে প্রচারটা করেন যে 294টা সিট হোক কিংবা 42টা লোকসভা আসন হোক, প্রত্যেকটা সিটেই ভাববেন যে আমি ভোটে দাঁড়িয়েছি এবং সেইভাবে ভোট দেবেন, সেটাই কিন্তু একদম শেষ কথা। এবং 2026-এর ভোটও যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়বেন 294টা সিটে, সেটা আরো একবার তার 15 মাস আগেই কিন্তু ক্লিয়ার করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে থাকুন টক টু বাংলা। আপনারা কি মনে করছেন এই নিয়ে তৃণমূল কংগ্রেস দলের যে অন্তর্দ্বন্দ্ব, সেটার কি একটা অবসান হবে, দুর্নীতিমুক্ত হবে তৃণমূল কংগ্রেস? কি মনে করছেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। দেখতে ভুলবেন না টক টু বাংলা, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।